This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে তনিষ্ঠার সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে তনিষ্ঠা, আমাদের কোন দিকে নজর রাখতে হবে? স্পেশাল 13 এর দিকে। একদম তাই। বাংলা এসআইআর নিয়ে আরো করা জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর কাজ দেখতে রাজ্যের কমিশনের স্পেশাল 13 এবং নেতৃত্বে কে রয়েছেন? সুব্রত গুপ্ত। ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন। সুমন, আমরা যতদূর জানি তিনি এসে গিয়েছেন, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করছেন এবং মিটিংও চলছে, কিন্তু কোন কোন বিষয়গুলোর উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে এবং গুরুত্ব দেওয়া হচ্ছে? কোন বিষয়গুলো এই স্পেশাল 13 এর নজরে? দেখো, বিএলও অ্যাপের কিছু সমস্যা রয়েছে, তার সাথে সাথে বিএলএরা অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা বেশ কিছু অভিযোগ জমা করেছে। এই প্রত্যেকটা অভিযোগ নিবিড়ভাবে খতিয়ে দেখে যাতে জেলায় জেলায় কোনো অসুবিধে না হয় তা স্থির করতেই মূলত এই সুব্রত গুপ্ত এবং তার নেতৃত্বাধীন দল তারা কিন্তু ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে এবং ইতিমধ্যেই বেঙ্গল চেম্বার অফ কমার্সে তারা বৈঠক করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। বৈঠক প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলছে এবং সেই বৈঠকে একাধিক আইএএস পদমর্যাদার অফিসার রয়েছেন, তার সঙ্গে সঙ্গে রয়েছেন অ্যাডিশনাল ইলেকটোরাল অফিসার, জয়েন্ট ইলেকটোরাল অফিসার, এবং সবাই মিলে বসে বৈঠক করে সিদ্ধান্ত নিতে চাইছেন যে কোনোভাবেই কিন্তু এই এসআইআর প্রক্রিয়া যেহেতু দ্রুততার সহিত করতে হচ্ছে তাই যাতে কোনো অসুবিধা না হয়। তুমি জানো হাতে আর কম সময় রয়েছে, জেলায় জেলায় ঘুরবেন এই রোল অবজারভাররা, তার সাথে সাথে স্পেশাল অবজারভার সেই ছকটা কষে নিতেই কিন্তু আজকের একদম সেই ছকটা তারা কষে নেওয়ার জন্য ইতিমধ্যে মিটিংয়ে বসে পড়েছেন। কিন্তু কার দায়িত্বে কি রয়েছে তনিষ্ঠা? একটুখানি বিগ বল আমাদের দেখানো হোক। একদম তাই, বিগ বলে দেখাই আপনাদেরকে যে ঠিক কার দায়িত্বে কে থাকছে, কোন জেলায় কে দায়িত্বে। বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত, অবসরপ্রাপ্ত আইএএস পর্যবেক্ষক স্মিতা পান্ডে, জেলা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম। এরপর তন্ময় চক্রবর্তী, তিনি পর্যবেক্ষক এবং তার দায়িত্বে কোন জেলা? মুর্শিদাবাদ, মালদা। নেক্সট দেখা যাক কোন পর্যবেক্ষক এবং তার দায়িত্বে কোন জেলা? রণধীর কুমার পর্যবেক্ষক এবং তার দায়িত্বে উত্তর 24 পরগনা, কলকাতা উত্তর। এরপর সি মুরুগান পর্যবেক্ষক এবং তার দায়িত্বে কোন জেলা? দক্ষিণ 24 পরগনা, কলকাতা দক্ষিণ। আর অর্জুন, তিনি পর্যবেক্ষক, তার দায়িত্বে যে জেলা থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এরপর রাজীব কুমার বা জগদীশ মিনা, তার দায়িত্বে থাকছে হাওড়া জেলা। এরপর নীলম মিনা, তিনি পর্যবেক্ষক এবং তার দায়িত্বে কোন জেলা থাকছে? তার দায়িত্বে জেলা থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। অশ্বিনী যাদব পর্যবেক্ষক এবং তার দায়িত্বে থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা। ঠিক এভাবেই ভাগাভাগি করা হয়েছে সমস্ত পর্যবেক্ষকদের। নিরঞ্জন কুমার, তার দায়িত্বে থাকছে দার্জিলিং, কালিম্পং। নেক্সট দেখা যাক দেবীপ্রসাদ করনাম, তার দায়িত্বে থাকছে পুরুলিয়া, বাঁকুড়া। রচনা ভাগত পর্যবেক্ষক, তার দায়িত্বে থাকছে নদিয়া জেলা। এরপর নেক্সট দেখা যাক কোন পর্যবেক্ষক? বিশ্বনাথ, তার দায়িত্বে থাকছে হুগলি জেলা। আর এরপর নেক্সট দেখা যাক। একদম আমরা দেখলাম যে যিনি আছেন সুব্রত গুপ্ত, অবসরপ্রাপ্ত আইএএস, তার নেতৃত্বে থাকছেন 12 জন, মানে মূল এসে গেছেন মানে রাজ্যে 13 জনের প্রতিনিধি দল এবং তারা গোটা বাংলাটাকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়ে এক একজনের দায়িত্বে বিভিন্ন জেলা রয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এসআইআর নিয়ে কিন্তু ইতিমধ্যে তৃণমূল বিজেপির সংঘাতের মধ্যে বিশেষ পর্যবেক্ষকের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। গতকাল বিরোধী দলনেতা ঠিক কি দাবি করেছিলেন? কমিশন যেন তাদের নির্দেশিকা কার্যকর করতে ডিইও, ইআরও, এইআরওদের নির্দেশ দেয়। কি বলেছেন শুনবো। একদিকে এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য। ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও, ইআরও, এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামান।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক এই দাবি গতকাল করেছিলেন, আর আমরা আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে রাজ্যে বিশেষ পর্যবেক্ষক আসতে চলেছে। সেরকমই মোতাবেক আমরা দেখলাম কি কমিশনের স্পেশাল 13 চলে এলো রাজ্যে এবং তারা মিটিংও করছে, তারা রাজ্যের দায়িত্ব ভাগও করে নিয়েছেন। আর এই স্পেশাল 13কে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা। অবিলম্বে বিডিও অফিস ভিজিটে যান পর্যবেক্ষকরা। আজ সেই দাবি করছেন, আজ সেই আর্জি করছেন শুভেন্দু অধিকারী। শুনবো। মোস্ট ওয়েলকাম যে অফিসারদেরকে দিয়েছে, এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয়নি। এরা যোগ্য আইএস, এদেরকে সরিয়ে রাখা হয়েছে। সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে। ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে, বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার সাজেশন এবং অনুরোধ। সেখানে বিএলওদের ডেকে বিডিওরা আইপ্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে মৃত ভোটারের নাম তুলছে, ফেক ভোটারের নাম তুলছে, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে। সেই কারণে 6,40,00,000 মধ্যে মাত্র 27.5 লক্ষ নাম এখন অবধি বাদ গেছে। এটা শুরু আগামী 2 মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে 51,083 বিজেপি BLA-2ও লড়াই করবে, আর এই অফিসাররাও নজরদারি করবে। হোপ ফর দ্য বেস্ট। আমার তো মনে হচ্ছে মালিক অর্ডার করেছে, তারপর লেবার এসে তার কাজ করছে। নির্বাচন কমিশনকে কার্যত থ্রেট। জ্ঞানেশ কুমারকে বলছি, জ্ঞানের বাণী না দিয়ে দিল্লির ঠান্ডা করে না বসে কলকাতায় আসুন। ডায়মন্ড হারবারে যেতে হবে কেন? অভিষেক ব্যানার্জি সংসদীয় ক্ষেত্র, পূর্ব মেদিনীপুরে যেতে হবে না। মানে মালিক বলে দিচ্ছে চাকরকে কোথায় কোথায় যেতে হবে। নির্বাচন কমিশনকে প্রথম দিন থেকে আমরা বিজেপির দালাল এই কারণেই বলেছি। এই পদক্ষেপ আরও প্রমাণ করলো যে নির্বাচন কমিশন আসলে বিজেপির সার্টিফাইড দালাল। বিশেষ পর্যবেক্ষক দল আসুক কি বিশেষের ওপর বিশেষণের পর্যবেক্ষক দল আসুক, বাংলার মানুষ জানে নির্বাচন কমিশন মানে ভোট চোর। বিদ্যুৎ অ্যাপে সমস্ত তথ্য তুলে রাখা হচ্ছে, যাতে কোনো রকম আগামী দিন জাল জুয়া চুরি হলে, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করলে সেটা আটকানো হয়। তৃণমূল কংগ্রেস প্রথমে সেই কাজটা করবে, আর তারপর আমরা আশঙ্কা করছি যেহেতু বিহারে ভোট হয়ে গেছে, বিহার থেকে 1 লক্ষ ভোটারকে এখানে ঢোকানো হতে পারে। এই ডাবল এন্ট্রি আটকানোটাও কিন্তু আমাদের প্রায়োরিটির মধ্যে রয়েছে। আর এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনারকে রাজ্যে আসতে হবে, ফের দাবি তুললেন রাজ্য বিজেপির সভাপতি। দিল্লিতে বসে থাকলে হবে না, প্রয়োজনে জ্ঞানেশ কুমারকে আসতে হবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। সারা ভারতবর্ষে যে 12টা রাজ্যের SIR হচ্ছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। এখানে ভোট পরবর্তী হিংসায় 27 দিনে বিজেপির 56 জন খুন হয়। নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। আমাদের দাবি ওর ওপরে থাকবে। সরকার একটা ভিন্ন অবস্থান, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র। নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে। তাদের যে চিফ ইলেকট্রাল অফিসার, আজকে তার নিরাপত্তাও তো সুনিশ্চিত নয়। বিএলওদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একজন বিএলওর স্বামীকে ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে, আর ওরা দিল্লিতে বসে থাকবেন? নির্বাচন কমিশনকে এখানে বিএলওদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, স্পেশাল 13 ইতিমধ্যেই এ রাজ্যে চলে এসেছে। মুখ্য নির্বাচন কমিশনার তার এই রাজ্যে থাকাটা বা আসাটা প্রয়োজনীয়তা বোধ করছে বিরোধী দল। আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? তন্ময়বাবুর সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে বক্তব্য আপনারা শুনছিলেন ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য, তিনি বলেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে রাজ্যে আসতে হবে। দাবি তুললেন রাজ্য বিজেপির সভাপতি। দিল্লিতে বসে থাকলে হবে না, প্রয়োজনে জ্ঞানেশ কুমারকে আসতে হবে। নির্বাচন কমিশনকে কলকাতায় সশরীরে থাকতে হবে, দাবি শ্রমিক ভট্টাচার্যের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নির্বাচন কমিশনারের এ রাজ্যে আসার প্রয়োজনীয়তা বোধ করছে বিরোধী দলনেতা, এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখছে দিল্লিতে বসে থাকলে হবে না, প্রয়োজনে জ্ঞানেশ কুমারকে আসতে হবে। নির্বাচন কমিশনকে কলকাতায় সশরীরে থাকতে হবে, দাবি শ্রমিক ভট্টাচার্যের। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, ইতিমধ্যে স্পেশাল 13 এ রাজ্যে, তার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনারকে এ রাজ্যে আসতে হবে, তার এ রাজ্যে আসার প্রয়োজনীয়তা বোধ করছে বিরোধী দল। আপনারা কিভাবে দেখছেন? দেখুন, প্রথম থেকে আমরা যা বলে এসেছিলাম সেটাই দিনের দিন প্রমাণ হচ্ছে।
আমরা বলে এসেছিলাম যে এফআইআর নিয়ে নির্বাচন কমিশন বিজেপির বিধি হিসাবে কাজ করছে। এখন বিজেপির নেতৃত্বরা 1 কোটি 2 কোটি 4 কোটি নাম বাদ দেবো এই টার্গেট বেঁধে দিচ্ছিলেন। তারা বুঝতে পারেননি যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শক্তিশালী বুথ সংগঠন আছে তৃণমূল কংগ্রেসের। এখন যখন সেটা করতে পারছেন না তখন তারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। ওনাদের এই অবসাদগ্রস্ত অবস্থায় থেকে ভালো লাগছে। ওনারা 26-এর জন্য তৈরি হন। 26-এর নির্বাচনে ওনারা আবার 50-এর নিচে সেটার জন্য এখন থেকে তৈরি হন। এর বেশি আর কোনো বলার কিছু নেই। বাকি দেখতে থাকুন কি হয়। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। দেখুন, বারবার বিএলওরা আমরা রাজ্যে দেখেছি কি তারা কোথাও একটা ভয় পাচ্ছেন। তারা বলছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন তাদের এই দাবিটাকে গুরুত্ব দিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিতে শুরু করেছে। বিএলওদের কাজে যেন কোনো রকম বাধা না আসে, বিএলওদের যেন ভয় বা হুমকি দেওয়া না হয়, প্রভাবিত না করা হয়। তৃণমূলের প্রতিনিধি দলকে বার্তা নির্বাচন কমিশনের। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পর্যন্ত যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন বুথ লেভেল অফিসাররা। গতকাল তৃণমূলের 10 জন সাংসদের প্রতিনিধি দলকে বার্তা পাঠিয়েছে কমিশন। সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। একই সঙ্গে নির্বাচনী পদ্ধতি নিয়ে ভুল প্রচারে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীরা কোনোভাবেই ভোট দিতে পারবে না, সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। না, এটা কি ইসিআই শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলেছে? আমার জানার ইচ্ছে এই কারণেই রইল, কারণ গুজরাটের বিএলওরাও আত্মহত্যা করছেন ডাবল ইঞ্জিনের। সেখানে কোন চাপ, কারা চাপ দিচ্ছে? পশ্চিমবঙ্গে দেখেছি হ্যাঁ চাপ হয়েছে, যখন এ রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী বিএলওদের টার্গেট করে বলেছেন, বিহারে দেখেছেন তো 57 জনদের জেলে পুরেছি, 57টা বিএলওকে, আপনাকেও কিন্তু জেলে পুরবো যদি কথা শুনে কাজ না করেন। চাপটা যদি কেউ দিয়ে থাকে তার নাম শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন। ওর বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন এফআইআর করেনি? আগে কমিশনকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আর ইতিমধ্যে বিশেষ পর্যবেক্ষকরা তারা তাদের প্রতিক্রিয়াও দিচ্ছেন। পুলিশ প্রশাসনকে অপব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে এসআইআর এর কাজে প্রভাব খাটানোর চেষ্টা করছে তৃণমূল সরকার। ক্ষমতা ধরে রাখতে সব রকমের অপচেষ্টা। তৃণমূলে সেই চেষ্টা দেখা যাচ্ছে। আক্রমণ করছেন বিজেপির বাংলার পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। ममता बनर्जी जी अपने लोगों को उस्का के अपने शासन और प्रशासन तंत्र का गलत इस्तेमाल करके, पुलिस तंत्र का गलत इस्तेमाल करके लोगों को डरवा के एसआईआर का जो काम है उसको प्रभावित करने की कोशिश कर रही है। हम सब लोगों को चुनाव आयोग की निष्पक्षता पर पूरा भरोसा है, लेकिन ममता बनर्जी जी को कभी भी संवैधानिक संस्थाओं पर भरोसा नहीं रहता है, चूंकि वो हमेशा इस प्रयास में रहती हैं कि गैर कानूनी तरीके से सत्ता पर काबिज रहने के लिए जो कुछ भी गलत काम भी करना पड़े वो करे। দেখুন, এসআইআর চলছে রাজ্যে, জোর কদমে চলছে, আর তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশিদের হদিশ পাওয়া যাচ্ছে। আরো একবার ভারত আর বাংলাদেশ এই অনুপ্রবেশকারীর হাতে দু দেশেরই ভোটার কার্ড। 2019 থেকে এদেশে ভোটও দিচ্ছেন সেই বাংলাদেশি। ভোটার কার্ড ছাড়াও অন্যান্য নথি জোগাড় করে জগৎদলে বাংলাদেশের ঘুরপথে সীমান্ত পেরিয়ে এদেশে। টিভি9 বাংলার স্বীকারোক্তি বাংলাদেশের। এসআইআর ফর্মও পূরণ করে ফেলেছে ওই অনুপ্রবেশকারী। লিটন দাস সরাসরি বলছেন যে ওদেশের সম্পত্তি রাখতে গেলেও কাগজপত্র তৈরি করতে হবে, এই দেশেও থাকতে গেলে কাগজপত্র তৈরি করতে হয়। কিভাবে এসছেন বাংলাদেশ থেকে সেই পদ্ধতি বলতে তিনি চাইছেন না। তা বোঝাই যাচ্ছেন তিনি সরাসরি কিভাবে এসেছেন। পাসপোর্টও নেই, ভিসাও নেই, বাংলাদেশ থেকে কিভাবে এলেন। 2019 সাল থেকে ভোট দিয়ে আসছেন। ওদিকে বাংলাদেশের এই যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে নাম আছে, তারা স্বীকারও করছেন। প্লাস এই দেশে এসআইআর হয়ে গেল, এসআইআরে তাদের নাম উঠে গেল। বিএলও যে ছিলেন বা বিএলএ যারা ছিলেন তারা কি দায়িত্ব পালন করলেন? নির্বাচন কমিশনারের কাছে তারা কি তথ্য জমা দেবেন? এইভাবে কত ভোটার আছে সেটাই এখন দেখার বিষয়। নৈহাটি মামুদপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা। এদিকে টিভি9 বাংলার ক্যামেরার সামনে এক বাংলাদেশি স্বীকার করলেন দালালের হাতে টাকা গুঁজেই সীমান্ত পেরিয়েছেন। কালীপদ দাস আমার ঠাকুর দাদা। আর আপনি, আপনার দাদা কোথায় আছে? আমার দাদা বাংলাদেশে আছে। এই যে ভোটার লিস্ট দেখালাম, বাংলাদেশে নাম আছে, কি করে থাকলো? ওইখানে ভোটার লিস্ট আছে, এখানে এসআইআর ফর্ম ফিল আপ করলেন।
এখানে আমার সয় সম্পত্তি আছে তো, তাই এগুলো দেখভাল করবে কে? আমি এখানে স্থায়ীভাবে বসবাস করছি, ও ওখানে স্থায়ীভাবে বসবাস করছে, এটাই স্যাটিসফাইড। যখন যেখানে আমি অবস্থান করব সে দেশের যদি নাগরিকত্ব চাই, সে দেশ যদি সম্মতি দেয় অবশ্যই পাবো। না, আমার পাসপোর্ট নাই। হয় নাই নাকি? পাসপোর্ট এখনো করিনি। তো যাতায়াত করেন কি করে? যাতায়াত করি না তো, আমি স্থায়ীভাবে বসবাস করছি। এসছি আমি অন্যভাবে এসছি। অন্যভাবে বলেন না, খুলে বলেন না। সবাই যেভাবে আসে। আমি বলেছি যে আমি ওখানে থাকবো, আমার রিলেটিভ নিয়ে আমি ওখানে চলে এসেছিলাম। কাকে বলেছিলেন? শোনেন, সব কথা হয় না এইভাবে। কিভাবে হবে? কিভাবে হবে ওটা অন্যভাবে বলতে হবে। কিভাবে সেভাবেই বলেন। না না, বলতে হবে। আধার কার্ড আছে, যত ডকুমেন্টস আছে। জগদ্দলের মাহমুদপুর পঞ্চায়েতের কয়েকজন এলাকাবাসীর দাবি বাসিন্দাদের 50%ই বাংলাদেশি। আপনিও কি বাংলাদেশ থেকে এসেছেন? বাংলাদেশে কোথা থেকে, কত সাল থেকে এসেছেন? 2000 সালে পরে। কিভাবে এসেছেন? হ্যাঁ, ব্ল্যাকে মানে দালালে নিয়ে আসছে। কত টাকা নিয়েছিল? টাকা বেশি নেই। কজন এসেছিল? কজন? আমরা ছিলাম তখন 6 জন। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? একটা ফর্ম তো জমা দিয়েছি আমরা। কোথা থেকে এসেছেন? দালাল ধরে? বরিশাল থেকে। সুভাষপল্লীতে মানে 50% বাংলাদেশি লোক আছে এখানে। কত সাল থেকে এসছে? 2002-এর পরে এরকম পাবেন অনেকেই। 2002-এর পরে যদি এসআইআর 2002 টার্গেট হয়, 2002-এর পরে অনেককেই পাবেন। অনুপ্রবেশকারীদের অস্তিত্ব সামনে আসতে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এইসব বাংলাদেশ থেকে আসার লোকই তো আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই ক্যারেক্টার, ডকুমেন্টস তৈরি করে দিয়েছে। তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে, আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্য আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তৃণমূল করে যাচ্ছে, তার জন্য তো দিদিমণি লড়াই করছেন। যারা সদ্য বিহারে গিয়ে ভোটটা দিয়ে এসছে তারা আবার বাংলায় ভোট হবে, বাংলাতেও ভোট দেবে। তা এই জায়গা থেকে আমি এইটা বলতে পারি, সেটা তো আপনি দুটো একটা লোকের কথা বলছেন, কিন্তু এই বিষয়টা তো বাংলার বুকে তো হাজারো হাজারো আছে। লিটন দাসের মতন যদি তারা যদি ঘুরপথে মানে যেটা অবৈধ সেইভাবে যদি তারা অনুপ্রবেশকারী হয়, তাহলে সেইভাবে ভারত সরকার দেখবে বিষয়টা। এটা তো আমাদের দেখার বিষয় না। ইলেকশন কমিশনার ভোটার কার্ড কিভাবে হয়েছে তারা জানে, ইলেকশন কমিশনারের লোক জানে, আধার কার্ড যে সিস্টেম আছে সেই সিস্টেমে হয়েছে তারা জানে। রাজ্যের যে স্পেশাল অবজারভার টিম এসেছে কমিশনের, নেপথ্যে কিন্তু টানাপোড়েন রয়েছে এই মুহূর্তে, যা খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, নবান্নের কাছে আমলাদের তালিকা চেয়ে পাঠিয়েছিল কমিশন, কিন্তু নবান্নের পাঠানো তালিকায় ছিল একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবরা। ছিল স্বাস্থ্য সচিব, তথ্য সংস্কৃতি সচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ আমলার নাম। কিন্তু সমস্যাটা কোথায় জানাবেন আমার সহকর্মী সিজার আমার সঙ্গে রয়েছে। সিজার, এইটা একটা নিয়ম রয়েছে, নবান্নের কাছ থেকে তালিকা চাওয়া হয়, নবান্ন তালিকা পাঠায়, কিন্তু সমস্যা বা কোথাও টানাপোড়েনটা কোথায় রয়েছে সেটা একটু যদি বলো। দেখো, যেটা নবান্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন যখন এই অবজারভার নিয়োগ করবার জন্য, মূলত রোল অবজারভার নিয়োগ করবার জন্য নাম চেয়ে পাঠায়, নবান্নের পক্ষ থেকে যাদের নাম দেওয়া হয়েছিল তারা এই রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে রয়েছেন। নারায়ণ স্বরূপ নিগমের মতো আমলার নাম রয়েছে, উলগানাথন পিয়ের মতো আমলার নাম রয়েছে, এবং সেই জায়গা থেকে সেই নামগুলোকে গ্রহণ না করে কমিশন যে 12 জনকে বেছে নিয়েছেন, আমলা মহলে তারা যথেষ্ট এফিশিয়েন্ট, যোগ্য হিসেবে পরিচিত, কিন্তু এটাও ঘটনা যে তারা বর্তমানে এমন কোনো দপ্তরের দায়িত্বে নেই যেখানে অত্যন্ত বেশি কাজের চাপ রয়েছে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের যুক্তি খুব স্পষ্ট, এই আমলারা তারা তাদের বাড়তি দায়িত্ব হিসেবে, রোল অবজারভার হিসেবে তারা কাজ করলেও তাদের নিজেদের দায়িত্ব পালন, যেটা বেসিক দায়িত্ব রয়েছে, প্রশাসনের কাজ বিঘ্নিত হবে না। কিন্তু প্রশাসনের অন্দরে যেটা শোনা যাচ্ছে, যে নামগুলো রয়েছে তাদের অনেকেই কিন্তু এই সরকারের গুড বুকে নেই, এবং সেই জায়গাটাই কোথাও একটা প্রশাসনের অন্দরও একটা বিতর্ক তৈরি করেছে যে তাহলে কমিশন কি বেছে বেছে সেই আমলাদেরই নিল যাদের সঙ্গে এই বর্তমান সরকারের সম্পর্ক খুব একটা মধুর নয়।
কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের জবাব খুব স্পষ্ট, বাংলা ক্যাডারের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্যাডারেরই আইএএসদের নেওয়া হয়েছে, এই সরকারের যে পাঠানো তালিকা থেকেই নেওয়া হয়েছে। এবং তাদের যুক্তিটা যেটা আমি একটু আগে বললাম, যে রাজ্য সরকার যে নামগুলো প্রপোজ করেছিল তারা এতটাই গুরুভার দায়িত্ব পালন করছেন, সেখানে দাঁড়িয়ে রোল অবজারভারের দায়িত্ব অতিরিক্ত হিসেবে পালন করতে গেলে তার দুটো কাজই কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই জায়গা থেকে যাদের বেছে নেওয়া হয়েছে তারা যোগ্য হিসেবে পরিচিত এবং তাদের বর্তমান দায়িত্ব কম থাকায় তারা রোল অবজারভার হিসেবে কাজ করলে দুটো দায়িত্বই তারা ভালোভাবে পালন করতে পারবেন, স্বচ্ছতার সঙ্গে পালন করতে পারবেন। ধন্যবাদ সিজার। এই মুহূর্তে আরো একবার চ্যাংড়াবান্ধার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে অর্থাৎ চ্যাংড়াবান্ধায় শুভেন্দুর সভার ঠিক আগে দফায় দফায় উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে বিজেপির অস্থায়ী মঞ্চ বাঁধতে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। বিজেপির সাধারণ সম্পাদকের সঙ্গে পুলিশের বচসা, আদালতের অনুমতিতে সভা সত্ত্বেও কেন অস্থায়ী মঞ্চ তৈরিতে বাধা, প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি। আপনি যান, আপনি দাদা, আপনি কোর্টে যান, যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমার যে স্থলবন্দরে যে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছেন এবং একটা ট্রাকও আমার এখানে যাতায়াত করতে পারছে না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। তো পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে যে মাননীয় হাইকোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আপনারা মেনে চলুন। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মাননীয় হাইকোর্টের যে অর্ডার আছে সেটা মেনে চলুন এবং এখানে আপনারা এরকম ভাবে আন্তর্জাতিক স্থলবন্দর যেটা আমাদের ভারত, ভুটান এবং বাংলাদেশের মধ্যে এতটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আপনারা এরকম ভাবে ট্রাক দিয়ে পুরো রাস্তাটাকে ব্লক করতে পারেন না। এটা মাননীয় হাইকোর্ট লিখেছেন যে অর্গানাইজার শ্যাল এনশিওর দ্যাট দ্য ফ্রি ফ্লো অফ ট্রাফিক নট অবস্ট্রাক্টেড ইন এনি ম্যানার। কিন্তু আপনারা পুরো রাস্তাটা বন্ধ করে দিয়েছেন এবং একটা ট্রাকও আমার এখান থেকে যাতায়াত করতে পারছে না। তো আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটা আপনারা মেনে চলুন এবং মাননীয় হাইকোর্টের অর্ডারকে আমাদেরকেও সাহায্য করুন যেন আমরা মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। ধন্যবাদ। কোর্টের নির্দেশ মেনে যা যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমরা র্যালি এবং সভা করছি। তাই এই পুলিশ এরা চটি চাটতে চাটতে মমতা বেগমের চটি পাতলা করে দিয়েছে, তাই আজকেও এখানে তারা চেষ্টা করছে। তাদের বক্তব্য হচ্ছে ট্রাফিক নাকি কন্ট্রোল হচ্ছে না। আপনারা দেখুন পাশে ট্রাক চলছে, পাশেই রাস্তা খোলা আছে, আমরা রাস্তার এক সাইডে আমরা প্রোগ্রাম করছি, তারপরেও এই পুলিশ আজকে এখানে এসে ডিস্টার্ব করছে। এই সারিবদ্ধভাবে কিন্তু এই যে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এই রাস্তার অপর পাশে, অর্থাৎ যে অভিযোগগুলো করছে সরাসরি আমি এই ছবিটা দেখাতে বলবো, এখান থেকে যতদূর অবধি চোখ যাবে ততদূর পর্যন্ত কিন্তু ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রাকগুলো রাস্তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে আর অপর পাশে ট্রাকের ওপরে একটা মঞ্চ বাঁধা হয়েছে আর সেই মঞ্চ বাঁধা নিয়েই কিন্তু শুরু হয়েছে বিতর্ক। পুলিশের বক্তব্য ট্রাফিক কন্ট্রোল করা যাচ্ছে না আর এই নিয়েই কিন্তু এই মুহূর্তে তীব্র বাদানুবাদ চলছে বিজেপির সাথে পুলিশের। আমি উনাকে বারবার অনুরোধ করে বলছি আপনার পোশাকের মর্যাদা রাখার চেষ্টা করেন, আপনার পোশাকের মর্যাদা রাখার চেষ্টা করেন, কারণ আপনার ওই পোশাকটা জনগণের ট্যাক্সের টাকায় পোশাক, আপনার বাপদাদার পোশাক নয়। এটা অবস্ট্রাকশন করা যাবে না। মাননীয় হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন যে স্থলবন্দরে যে ট্রাফিক আছে সেই ট্রাফিকটাকে কোনো রকম ভাবে অবস্ট্রাকশন করা যাবে না। এখানে যারা অর্গানাইজার আছেন তারা এখানে এরকম ভাবে আমার যে স্থলবন্দরে যে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছেন এবং একটা
কেউ আমার এখানে যাতায়াত করতে পারছেন না। এটা কিন্তু মাননীয় হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে আপনারা অবমাননা করছেন। মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটা আপনারা মেনে চলুন এবং মাননীয় হাইকোর্টের অর্ডারকে আমাদেরকেও সাহায্য করুন যেন আমরা মাননীয় হাইকোর্টের যে অর্ডার সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। ধন্যবাদ। আমি পাশাপাশি দুটো রাস্তাকে দেখাতে বলবো। পাশেও একটা রাস্তা রয়েছে, যেই রাস্তার উপর কিন্তু সারিবদ্ধভাবে ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে, আর সেই ট্রাকগুলো দাঁড়িয়ে থাকার কারণে এক পাশে যে পাশটা খোলা ছিল সেই পাশে কিন্তু রাস্তার উপর মঞ্চ বেঁধে, অস্থায়ী মঞ্চ বেঁধে সভা করার কথা চলছিল, আর সেখানেই কিন্তু বাদ সেধেছে পুলিশ। আর পুলিশের বক্তব্য, ট্রাফিক আইন না মেনে এই সভা করা হচ্ছে। চ্যাংড়াবান্ধা থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহারের চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হতে চলেছে। চ্যাংড়াবান্ধা বাইপাস থেকে ভিআইপি মোড় পর্যন্ত মিছিল করবেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমন কল্যাণ, মিছিল তো রয়েছে, কিন্তু মিছিলের পরিস্থিতি কি রয়েছে? দেখো, আমি আমার চিত্র সাংবাদিক বন্ধুকে বলবো সরাসরি ছবিটা একটু দেখাতে। এই মুহূর্তে চ্যাংড়াবান্ধা বাইপাসের ছবিটা একটু দেখাতে বলবো। প্রচুর মানুষ, অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকরা যারা এই পদযাত্রায় সামিল হবেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে দাঁড়িয়ে রয়েছেন। পরিবর্তন সংকল্প যাত্রা, দেখো প্রথমেই কিন্তু মহিলাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তারপর রয়েছে প্রচুর পুলিশ, এবং শেষ পর্যন্ত যতদূর চোখ যাবে ততদূর কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন। এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার আমি সরাসরি চেষ্টা করব। এখানে মহিলাদের বক্তব্য, তোমরা এই যাত্রায় অংশগ্রহণ করছো, কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে। আমাদের এখানে শুভেন্দু অধিকারী আসছে, এটা আমরা এই যাত্রায় অংশগ্রহণ করতে পারে নিজেদেরকে খুব ধন্য মনে করছি। কিছুক্ষণ আগে তো একটা ঝামেলার মতো তৈরি হয়েছিল এখানে, এখন পরিস্থিতিটা কি আছে? খুবই ভালো আছে, ঠিক আছে। ফলে দেখো, একটা বক্তব্য তারা কিন্তু জানাচ্ছেন যে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু যথেষ্ট অনুকূলে রয়েছে। পুলিশের সঙ্গে যে বচসা তৈরি হয়েছিল সেটাও কিন্তু অনেকটা কেটে গেছে, কারণ পুলিশ যে সময় এই ঘটনাটা ঘটছিল, যে সময় পুলিশ বাদানুবাদ চলছিল পুলিশের সাথে, তখন কিন্তু 2টো বাজেনি। অর্থাৎ পুলিশের বক্তব্য ছিল 2টো থেকে 4টে পর্যন্ত আদালতের যে শিডিউল রয়েছে সভা করার, তার মধ্যেই করতে হবে এবং রাস্তাটা পরিষ্কার রাখতে হবে। এখন কিন্তু সেই পরিস্থিতিটা অনেকটাই কেটে গেছে, ছবিটাই পরিষ্কার। এবার সুষ্ঠুভাবে মিছিল হয় কিনা আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে শান্তনু ঠাকুরের একটা বক্তব্যের দিকে নজর রাখতে হবে। এসআইআর হলে ডিটেনশন ক্যাম্প হবে, ধরপাকড় হবে, বাংলাদেশি রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না তৃণমূল, হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। পাশাপাশি তৃণমূলের উদ্দেশ্যে বনগাঁর বিজেপি সাংসদের খোঁচা, ভোট আসছে বলেই এখন মতুয়াদের কথা মনে পড়ছে তৃণমূলের। 1 কোটির উপরে লোক বাদ যাবে আমার একটা ধারণাতে আমি বলেছিলাম, এবং সেই ধারণা স্বাভাবিকভাবেই আজকে বাস্তবায়িত হচ্ছে। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এরা তো ফিরে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন। আপনার টেনশন, আপনার এই রোহিঙ্গা ভুতুরে ভোটার এগুলো বাদ যাবে বলে আপনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তাই ছুটে এসছেন ঠাকুরবাড়ির ঠাকুরনগরের উদ্দেশ্যে বা এই বনগাঁ লোকসভায়, যাতে মতুয়া ভোটটা দিয়ে সেটা রিকভার করা যায়। তা কি সম্ভব? একটা ভোটও পাবেন না আপনি। তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, আপনি পুরো বক্তব্যই শুনলেন শান্তনু ঠাকুরের, আপনাদের রিয়াকশন কি? শান্তনু ঠাকুর যখন বনগাঁর মানুষ বিপদে আছেন, ঠাকুরনগরের মানুষ বিপদে আছেন, সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ ভীত সন্ত্রস্ত, সেই সময় তিনি লন্ডনে ছুটি কাটাচ্ছেন। সুতরাং তার বক্তব্যের গুরুত্ব কতটা সেটা আমরা জানি। সেই সময় পাশে দাঁড়িয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বলছেন এসআইআর হবে, ডিটেনশন ক্যাম্প হবে। এই যে মতুয়া সম্প্রদায়, মতুয়া ধর্ম দর্শন, সেই ধর্ম দর্শনকে তো উনি হিন্দুত্ববাদী বিজেপি আরএসএস এর হাতে বিক্রি করে দিয়েছেন। আগামী দিনে মতুয়া সম্প্রদায়ের কাছে উনি জবাব দিতে পারবেন না। তার যে জাতি, তার যে ধর্মের মানুষজন, তাদের ডিটেনশন ক্যাম্পে যাবে তাদের এসআইআর এর ফলে কি হবে সেই অবস্থায় তৈরি করছেন, কারণ নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য, নিজের রাজনৈতিক স্বার্থের জন্য। অত্যন্ত লজ্জাজনক। মতুয়া মানুষজন আগামী দিনে তার জবাব দেবে। ধন্যবাদ।
এদিকে রাজ্যে এসআইআর ফর্ম ডিজিটাইজডের ক্ষেত্রে একটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। গতকালই আপনাদের সামনে তথ্য তুলে ধরেছি যে 7.25 কোটি ফর্ম ডিজিটাইজ হয়েছে রাজ্যে। আর সব থেকে জানেন বেশি ফর্ম কোথায় পূরণ হয়েছে? সংখ্যালঘু এলাকায়। বিস্তারিত জানবেন আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার। সংখ্যালঘু এলাকাতে সব থেকে বেশি ফর্ম পূরণ হয়েছে, অনুপাতে কিন্তু মতুয়া গড়গুলোতে সেভাবে ফর্ম পূরণ হয়নি। এটা কিসের ইঙ্গিত করছে? দেখো, এখন পর্যন্ত কমিশনের দেওয়া যা হিসেব তাতে মোটামুটি 7.25 কোটি ফর্ম, এনুমারেশন ফর্ম, সেগুলো পূরণ হয়েছে, সেগুলো ডিজিটাইজড হয়ে গেছে, অর্থাৎ 1,20,00,000 মতো কিছুটা বাকি রয়েছে। আর সেই ডিজিটাইজেশনের যে তথ্য রয়েছে সেই তথ্যতে একটা উল্লেখযোগ্য বিষয় উঠে আসছে, মালদা মুর্শিদাবাদের মতো যেখানে সংখ্যালঘু প্রধান যে জেলাগুলো, সেখানে কিন্তু প্রায় 90% ডিজিটাইজেশনের কাজ হয়েছে, সেখানে ফর্ম চলে এসছে, ফর্ম পূরণ হয়েছে। অন্যদিকে মতুয়াগড় হিসেবে যে এলাকা পরিচিত বনগাঁ বিধানসভা বা বনগাঁ এলাকা, সেখানে সেই পরিমাণটা কিন্তু শতাংশের হিসেবে প্রায় 45%, অনেকটাই ফারাক রয়েছে। রানাঘাট যে এলাকাটা মতুয়া অধ্যুষিত হিসেবে পরিচিত, সেখানেও কিন্তু 70%-র বেশি হয়নি। আর এখান থেকে কোথাও একটা প্রশ্ন উঠছে যে সবথেকে বেশি এসআইআরে যারা সুবিধে পাওয়ার জন্য মতুয়াদের জন্য বিরোধী দল বিজেপি বারবার কথা বলছে, বারবার তাদেরকে ফর্ম পূরণের জন্য বলছে, তাহলে কি কোথাও এসআইআর ফর্ম পূরণ করার ক্ষেত্রে মতুয়াদের মধ্যে একটা দ্বিধা কাজ করছে? কারণ পাল্টা তৃণমূলের একটা প্রচার কিন্তু রয়েছে যে এসআইআর ফর্ম ফিল আপ করা মানেই কিন্তু মতুয়াদের মানে ফর্ম ফিল আপ করার কিন্তু তাদের সেখানে স্কোপটা খুব কম। তার কারণ হচ্ছে সেখানে তার আগে সিএ ফর্ম যদি তারা ফিল আপ করে থাকেন তাহলে নিজেদেরকে বাংলাদেশি ঘোষণা করতে হবে। এসআইআর ফর্ম ফিল আপ করে তারপরে যদি সেটা হিয়ারিং শুরু হয়, সেখানে দাঁড়িয়ে তাদের নথিপত্র তারা আদৌ জমা দিতে পারবেন কিনা, এই যে সংশয়গুলো, এই সংশয় থেকেই কি তাহলে মতুয়াগড়ে এই ফর্ম পূরণের যে শতাংশ, সেই শতাংশটা কম? সেই প্রশ্নটাই কিন্তু উঠছে। সিজার, আমি আবারও পরে তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। দেখুন, একটা কোথাও আশঙ্কা বা কোথাও একটা এরকম পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু আমরা দেখছি যে এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলো 85% বা কোথাও কোথাও 90%, সংখ্যালঘু এলাকায় প্রায় 90% এসআইআর এর ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। কিন্তু সেই জায়গায় যদি দেখুন মতুয়াগড়, বনগাঁর কথাই যদি বলি, সেখানে প্রায় অর্ধেক 45% ফর্ম ফিল আপ হয়েছে। এটা এই গোটা তথ্যটাকে, এই শতাংশের বিচারটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এই আপনারা যে তথ্যের কথা বলছেন, এই তথ্যটা গত 5-6 দিন আগেকার তথ্য। গতকালের যে তথ্য তাতে সারা পশ্চিমবঙ্গে গড়ে 85% ফর্ম ডিজিটাইজড হয়েছে এবং এই 85%-এর মধ্যে 7টি জেলা রয়েছে যাদের পারফরমেন্স 70% বা তার নিচে। এই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আসানসোল, হাওড়া, এই ধরনের জেলাগুলি। আপনি যে মতুয়া, দক্ষিণ, নদিয়া এইসব কথাগুলি বলছেন, সেগুলিতে সবই 80%-এর উপর ফর্ম ফিল আপ হয়ে গেছে। একটি জেলা আছে যেখানে, বিশেষ করে বনগাঁর কথাই যদি বলি, আমি 45%, যেটা যথেষ্ট নজর কাটছে। না, আপনি 4 দিন আগেকার রিপোর্ট বলছেন, আমি নির্দিষ্টভাবে গতকালের রিপোর্ট বলছি। বনগাঁর তথ্য আছে আপনার কাছে? আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। সবচেয়ে কম ফর্ম ফিল আপ পশ্চিমবঙ্গে হয়েছে, সেটা হচ্ছে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। তার কারণ হচ্ছে প্রচুর ভোটারদের যেখানে হচ্ছে যাদের এনুমারেশন ফর্ম ফেরত আসছে না, সেই ভোটাররা হতে পারে যে কলকাতা শহর থেকে তারা শহরতলি বা অন্যত্র চলে গেছে। তো তার ফলে এতটা উদ্বেগজনক আমাদের নয়, এখনো 4-5 দিন বাকি আছে। এবং সংখ্যালঘুদের মনে তৃণমূল কংগ্রেস যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করেছিল, সেই কারণে হয়তো সংখ্যালঘুরা দ্রুত আগে এনুমারেশন ফর্মটা ফিল আপ করে দিয়েছে। আজকে সবে মাত্র 29 তারিখ, এখনো 7 দিন সময় আছে এবং এই 7 দিনের মধ্যে আশা করব যে গড়ে যে 85-86% বা 90% পর্যন্ত ওই ফর্ম ফিল আপ যাবে, সেটা সর্বত্র সব জেলাতেই হবে, 6টি জেলা বাদ দিয়ে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি এখনই কোনো চিন্তা করতে রাজি নন এই বিষয়টা নিয়ে। তিনি বলছেন হাতে আরো বেশ কিছু সময় রয়েছে, তাই বিষয়টাকে তারা এখন গুরুত্ব দিতে নারাজ। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ। যে পরিসংখ্যান বলছে তাতে দেখা যাচ্ছে সংখ্যালঘু এলাকায় 90% এবং মতুয়া গড়গুলোতে অনুপাতে অনেক কম ফর্ম ফিল আপ হয়েছে। বিশেষ করে বনগাঁ প্রায় অর্ধেক 45% ফর্ম ফিল আপ হয়েছে। আপনারা কিভাবে দেখবেন, যদিও বিজেপি বিষয়টাকে গুরুত্বই দিচ্ছে না? বিজেপি গুরুত্ব দেবে না, তার কারণ বিজেপি বাংলা চেনে না, বাংলার ইতিহাস জানে না, ভূগোল জানে না,
বাংলার প্রেক্ষিত জানে না। এটা আমি প্রথম থেকে বলে আসছি। যারা এই শুভেন্দুবাবু সহ শান্তনু ঠাকুর সহ যে সমস্ত বিজেপির রাজ্য নেতৃত্ব বলছিলেন 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে, 2 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে, সেই জায়গায় অবস্থাটা দেখুন। আমরা কিন্তু প্রথম থেকে বলে এসেছিলাম যে এইগুলো সমস্ত বিভাজনের রাজনীতি করার জন্য। আসলে এখানে সেই সংখ্যারই নেই। যারা এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন তারা কয়েকশো সাল থেকে বসবাস করেন। সব থেকে বিপদে পড়বে পূর্ববঙ্গ থেকে যারা চলে এসছেন, এই যে মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, তাদের কাছে এটা ভীতি কারণ হয়ে দাঁড়াবে। আজকে বিজেপির নেতৃত্ব বুঝতে পারছে এটা বুকডাউন হয়ে দাঁড়িয়েছে, এবং আবার বলছি বিজেপি এদেরকে বারবার ব্যবহার করছে, আমরা কিন্তু এদের পাশে দাঁড়িয়েছি। যখন শান্তনু ঠাকুর লন্ডনে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে, এটাই পার্থক্য। বেশ, ধন্যবাদ। মমতা পাল ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হচ্ছেন অধীর চৌধুরী। 1 ডিসেম্বর শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে সিইও দপ্তরে যাবেন মতুয়ারা। এরপর কমিশনের ডেপুটেশন। ওই কর্মসূচিতে সামিল হচ্ছেন অধীর চৌধুরী। এর আগে ঠাকুরনগরে মমতা পালাদের ধর্নাতেও গিয়েছিলেন কংগ্রেস নেতা। অধীরকে কটাক্ষ শান্তনু ঠাকুরের। 3 দল জোট বেঁধেছে, ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কটাক্ষ বিজেপি সাংসদের। সেই সভাতে, সেই পদযাত্রাতে আমি থাকছি, কারণ তারা আমাকে বলেছে। এবং 1 তারিখে সেই সভা, সেই পদযাত্রা নিয়ে, সেই প্রতিবাদ যাত্রা নিয়ে আমরা চিফ ইলেকট্রাল অফিসারের কাছে যাব। কারণ মতুয়া সমাজের মানুষের প্রতি সুবিচার করা হচ্ছে না। টিএমসি তাদের ভোটে যেতে, বিজেপি তাদের ভোটে যেতে, অথচ তাদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত নয়। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। তাই আমিও তাদের সঙ্গে সহযোগী হয়ে সেই পদযাত্রায়, সেই প্রতিবাদ যাত্রায় অংশগ্রহণ করতে মনস্থির করেছি। এটা তো অধীর রঞ্জন চৌধুরী বলতে পারবে। আমরা যেটা করেছি, আমরা সকল গণসংগঠনের এবং বিভিন্ন মানে যারা মত ধর্মের মানুষ, বিভিন্ন সংগঠন তাদের আছে, আমরা সকলকে আহ্বান করেছি যে তারা আসতেই পারে আমাদের সঙ্গে ডেপুটেশন দেওয়ার জন্য। তো রাজনীতি হিসেবে আমরা তো সেইভাবে যদি বলতে হতো আমাদের, তাহলে আমরা সবাইকে বলতাম, ঠিক আছে। এবার এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কি করবে, কোথায় যাবে কি না, সে কথা তো আর আমি বলতে পারছি না। একই বৃন্তে 3টে ফুল, সেটা হচ্ছে সিপিএম, কংগ্রেস, তৃণমূল। এবং এই 3টে যে একত্রিত আন্ডার অ্যালায়েন্স করছে সেটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। ওরা একসাথে এবার করতে শুরু করবে, এটা অস্বাভাবিক কিছু নয়, সমস্ত কিছুই স্বাভাবিক। এসআইআর চলছে, আর তার মধ্যেই চাহিদা বাড়ছে জন্মের শংসাপত্র জোগাড়ের। চাহিদা মেটাতে সোমবার থেকে ক্যাম্প খুলছে কলকাতা পুরসভা। কথা বলবো এই নিয়ে সায়ন্তর থেকে, জানবো আরো ডিটেলস দিয়ে। সায়ন্ত, ক্যাম্প কি জন্য খোলা হচ্ছে সে বিষয়টা আরো ডিটেলসে জানবো। তার পাশাপাশি তোমার থেকে জানতে চাইবো, যখন এসআইআর চলছে রাজ্যে, তখন এই জন্ম শংসাপত্রের চাহিদা বাড়ছে, এটা তো একটা বিতর্কিত বিষয়। একদমই, দেখো কলকাতা পুরসভার তরফে মেয়র যেটা জানিয়েছেন যে সোমবার থেকে এই ক্যাম্প খোলা হবে। কেন খোলা হবে? কারণ জন্ম এবং মৃত্যু শংসাপত্র দিয়ে এসে অনেকেই জিজ্ঞাসা থাকে, এমনকি কোথায় পাবেন, কিভাবে তারা পাবেন হাতে, কবে মারা গিয়েছেন, কবে জন্ম হয়েছে, একাধিক তারা তথ্য চাইছেন। স্বাভাবিকভাবেই সেই তথ্য যারা কর্মরত রয়েছে তাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে এই ক্যাম্প খোলা হচ্ছে, যেখান থেকে মূলত অ্যাডিশনাল ইনফরমেশনগুলো পাওয়া যাবে। কিন্তু কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে যেটা জানা গিয়েছে যে রীতিমতো চাহিদা বাড়ছে জন্ম ও মৃত্যু শংসাপত্রের। কিন্তু কেন? মূলত যেটা পুরসভা সূত্রের খবর, অনেকেই আছে তাদের জন্ম শংসাপত্র এতদিন নেয়নি, তারা শুধুমাত্র হাসপাতালের কাগজ নিয়ে এতদিন তাদের কাজ চালিয়ে গিয়েছেন। এমনকি যাদের পরিজনরা মারা গিয়েছেন তাদের মৃত্যু শংসাপত্রও তোলেননি, তারা মনেই করে তাগিদই দেখাননি। কিন্তু এই এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর এবং যখন হিয়ারিংয়ের নোটিশ আসবে শুরু হবে, এবং কি 9 তারিখের পর থেকে যখন হিয়ারিং শুরু হবে, তখন কিন্তু এই জন্ম এবং মৃত্যু শংসাপত্র অন্যতম নথি হিসেবে ব্যবহার হতে চলেছে, যে কারণে চাহিদা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে বলে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে মনে করা হচ্ছে। সেই কারণে এই ধরনের ক্যাম্প খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে জন্ম মৃত্যুর একাধিক নথিপত্র বা একাধিক তথ্য দেওয়া হবে। স্বাভাবিকভাবেই মূলত অনলাইনে 150টার বেশি আবেদন জমা নেওয়া হয় না, সেই আবেদনও বাড়ানো হবে কিনা, অর্থাৎ আবেদনের যে ক্ষমতা সেটাও বাড়ানো হবে কিনা, সেটাও কিন্তু এখন মূলত বিচার্য বিষয়। নজর থাকবে শান্ত, ধন্যবাদ। যে বার্থ সার্টিফিকেট ডেট আর বার্থ সার্টিফিকেট লাগে ডিউরিং হিয়ারিং, অনেকের এসে চাইছেন। এখন থেকে আমরা ওটা ব্যবস্থা করে দিচ্ছি যে
যখন যেখানে হিয়ারিং হবে সেখানে তো লাগবে, যাদের লাগে যাতে আমাদের এখানে পর্যাপ্ত অফিসার থাকে দেওয়ার জন্য, সেটা আমি ব্যবস্থা করছি। আমরা এখানেই করে দিচ্ছি, যে আমাদের যে কাউন্টারগুলো ছিল ওখানে কিছু লোকজন দিয়ে দিচ্ছি, যারা এগুলো ম্যাক্সিমামটা যেটা হয় সেটা হচ্ছে অনেক পুরনো, সেগুলোকে সার্চ করতে অনেকটা টাইম লাগে, কিন্তু এনিওয়ে আমাদের করতে হবে এটা। আমরা একটু লোকজন রাখা, একটু দরকার হলে টেম্পোরারি কিছু লোক যারা এই রেকর্ড রুম থেকে ওগুলোকে বার করবে, আমাদের লেবার বা এরকম ওদের এর সাহায্য আমরা নেব, এটা আমি করছি। নেটে যেটা ওয়েবসাইটে যেটা আছে সেটা নিয়ে তো প্রবলেম নেই, সেটা বড়তেও নিতে পারেন, আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু তার আগে ধরুন ঠাকুরদাদার যাদের চাইবে তাদের ক্ষেত্রে এটা অসুবিধা হচ্ছে। যেগুলো এতে ওয়েবসাইটে আছে সেটা নিয়ে কোনো সমস্যাও নেই, সেটা যতগুলো চাইবে আমরা বড়োতেও দিয়ে দেবো, কারণ বড়োতে আমাদের বাংলার সহায়তা কেন্দ্র আছে, ওখান দিয়েও পাবে। ওই যে বলছিলাম, এসআইআর এর মাঝ পর্বে যদি জন্মের শংসাপত্রের চাহিদা বাড়ে তাহলে তা নিয়ে তো বিতর্ক হবেই, এবং তা নিয়েই এবার কলকাতা পুরসভাকে নিয়ে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। একদিকে ক্যাম্প হচ্ছে, অন্যদিকে বাবা ভাড়া দেওয়া হচ্ছে। খোঁচা বিজেপির রাজ্য সভাপতি। মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখার চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ সুকান্ত মজুমদারের। বিজেপির রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছে, পাল্টা তৃণমূল। একদিকে মেয়র ক্যাম্প তৈরি করছেন, অন্যদিকে বাবা ভাড়া দিচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়াটাই চলছে। আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা, এটা তো চারিদিকে চলছে। এখন ক্যাম্প করে মানে জন্মের ঠিক ঠিকানা লিখে দেবেন ফিরাদাকে। আমরা এতদিন শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা, বিধাতার খাতা, এসব শোনা যেত, এখন ফিরাদা কিমের খাতা উনি ঠিক করে দেবেন। আর উনি তো আগে বলেছিলেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে, তার জন্য উনি ওনার কাজ করছেন। দেখুন, এটা পুরোটাই চলছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, এবং এর ডবল উদ্দেশ্য আছে। এক, মুসলিম বাংলাদেশি নাগরিকদেরকে বার্থ সার্টিফিকেট দিয়ে তাদেরকে ভারতবর্ষের নাগরিক করা, আর দ্বিতীয় হচ্ছে বন্দুকটা ফিরাদ হাকিমের ঘাড়ে রেখে ফাটানো হচ্ছে, ফিরাদ হাকিমকে আগামী দিনে ফাঁসানো। কারণ এটা কোর্টে চ্যালেঞ্জ হবেই এই বার্থ সার্টিফিকেট দেওয়াটা, এবং কোর্টে এই বার্থ সার্টিফিকেট দেওয়া নিয়ে মামলা হবে, এবং সেই মামলায় কিন্তু বড় এনকোয়ারি হবে। সেই এনকোয়ারি যদি হয় কোর্টের রায়ে, তাহলে কিন্তু ফিরাদ হাকিম টাটা বাই বাই। মানে আপনি লোককে আতঙ্কিত করবেন, যার বার্থ সার্টিফিকেট নেই, হসপিটালে জন্মেছে কিন্তু বার্থ সার্টিফিকেট করার নেই, অনেকেই রয়েছে, তাদেরকে আতঙ্কিত করে বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য দৌড়দৌড়ি করাবেন। তারপর যখন তারা আতঙ্কিত হয়ে বার্থ সার্টিফিকেটটা কালেক্ট করতে যাবে, তখন আপনি সেই মানুষগুলোকে দোষ দেবেন। বাংলার মানুষ সব নজরে রাখছে। এখন বার্থ সার্টিফিকেট বেরোবেই না যদি না তার হসপিটালের ডকুমেন্ট থাকে, বার্থ সার্টিফিকেট বেরোবেই না যদি না আনলেস কোর্ট অর্ডার থাকে। তাহলে বার্থ সার্টিফিকেট আলাদা করে দেওয়া বা রোহিঙ্গা, এই প্রশ্নের তো কোনো অবকাশই থাকে না, কারণ সারা পৃথিবীতে রোহিঙ্গাই আছে 14 লাখ। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট ও বলে দিচ্ছে 1,20,00,000 রোহিঙ্গা। ওই রোহিঙ্গারা কোথায় থাকে? কাশী শান্তিকুঞ্জে থাকে। নথি দিলেও লাভ হবে না, নথি দিলেও লাভ হবে না, কারণ ইলেকশন কমিশনের এআই স্ক্যান যদি তারা করে ধরা পড়বেই, চোর ধরা পড়বেই। ইলেকশন কমিশনকে অনুরোধ করব এআই স্ক্যানের মধ্য দিয়ে যেন পুরো বিষয়টা প্রসেস হয়। ইলেকশন কমিশনের দুটো অর্ডার ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে আসার আলো দেখছে। এক, স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট। সেকেন্ড থিং হচ্ছে ডিজিপিকে ডাইরেকশন, আর্ম সিকিউরিটি ফোর্সেস বিএলওদের দিয়ে প্রোটেকশন দিতে হবে বিএলওদের। এই কদিন ধরে বেশ অনুপ্রবেশকারীদের নিয়ে চর্চা হচ্ছে। আমরা বেশ কিছু ছবিও আপনাদেরকে দেখিয়েছি সীমান্ত সংলগ্ন এলাকায়, কিন্তু অনুপ্রবেশ হয় কিভাবে জানেন? কড়ি দিলে কাঁটা তার পার হয়ে যায়, এবং জানেন সেই কড়ির একটা মানে অ্যামাউন্ট আছে, মানে যেটা ঠিকঠাক করে দেওয়া আছে। মানে সীমান্ত পারের রেট হচ্ছে 5 থেকে 10,000 টাকা। TV9 বাংলার কাছে ফের স্বীকারোক্তি অনুপ্রবেশকারীদের। এদিকে এসআইআর এর তাড়া খেয়ে বাংলাদেশে পালানোর হিড়িক অনুপ্রবেশকারীদের। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড় বারবার আপনাদের সামনে তুলে ধরেছি। নথি যাচাইয়ের পর ফেরত পাঠানো হবে অনুপ্রবেশকারীদের। বাংলাদেশের কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলায়। কোথায় থাকতেন? ডানকুনি। এখানে কিভাবে এসেছিলেন? চোরাই পথে এসেছিলাম। আচ্ছা, কত টাকা খরচ হয়েছিল? 10। আমি 1.5 বছর মতো এসেছি। পালাচ্ছেন কেন? এসিআরের জন্য ঝামেলা হচ্ছে, এসিআরের জন্য এখানে বাংলাদেশের লোককে থাকতে দেবে না, তার জন্য চলে যাচ্ছি।
কোথায় থাকতেন? বোম্বে। আর বাংলাদেশের কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলায়। কোথায়? সাতক্ষীরা জেলা। কি কাজ করতেন? ও বাদল করতাম। এখন কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি। বাড়ি কোথায়? সাতক্ষীরায়। কেন? এই এসআর হচ্ছে এটির জন্য। আপনাদের কাগজপত্র নেই? না। ভোটার কার্ড আছে? না না, কোনো কিছু নেই। সবাই যেরকম করে এসেছে আমরা এরকম করে এসেছি। দালাল ধরে এসেছিলেন তাই তো? কত টাকা খরচা হয়েছিল আসতে? হ্যাঁ, 15,000 টাকা নিল। আপনি কোথায় থাকতেন? ডানকুনি। আপনার বাংলাদেশে কোথায় বাড়ি? খুলনা বাগেরহাট। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? বাগেরহাট বাপের বাড়ি যাচ্ছি। কেন চলে যাচ্ছেন কেন? এই যে এই সমস্ত বেরোইছে, বাংলাদেশের মানুষ থেকে কি হবে? কিভাবে এসেছিলেন এখানে? দালালের মাধ্যমে এসেছিলাম। কত টাকা নিয়েছিল খরচ? আমি তা বলতে পারছি না, অনেক লোক এসেছিল তাই জানি। আপনার কত খরচ হয়েছিল? 5-6 হাজার টাকা খরচ হয়েছিল। কি স্পষ্ট স্বীকারোক্তি, কেউ 5-6 হাজার, কেউ 10 হাজার, কেউ 15,000 টাকা দিয়ে কাটাতার পেরিয়ে গেছেন। অদ্ভুত অদ্ভুত অভিযোগ, অদ্ভুত অদ্ভুত যুক্তি দেখা যাচ্ছে। এই বাঁকুড়ার এবার ঘটনা দেখাবো আপনাদেরকে। জীবিত রয়েছেন কিন্তু ভোটার তালিকায় তিনি মৃত। ছাতনা ব্লকের চীনাবাড়ি গ্রামের বাসিন্দা মল্লিকা রক্ষিতের নাম 2025-এর ভোটার তালিকায় নেই। এসআইআর এর ফর্ম না পাওয়ায় তিনি স্বাভাবিকভাবে চিন্তায় রয়েছেন। 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে মল্লিকা এবং তার স্বামীর। 2024 সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন তারা। পরিবারের বাকি সদস্যরা এসআইআর এর ফর্ম পেলেও মল্লিকা রক্ষিতের ফর্ম আসেনি। বিএলও জানিয়েছেন 2025-এর ভোটার তালিকায় মল্লিকা রক্ষিতের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প থাকায় তার নামে ফর্মে ইস্যু হয়নি। আমি 2002 সালেও আমার ভোটার লিস্টে নাম ছিল এবং 2024 সালেও আমার ভোটার লিস্টে নাম ছিল এবং আমি ভোট দিয়েছি। এখন বর্তমানে আমি যখন বিএলওর কাছে সবাই যখন এসআইআর এর ফর্ম তুলছে, তাতে আমার ফর্ম আসেনি। তো আমি যখন তো ওদের কাছে খোঁজ নিচ্ছি, ওরা বলছে যে আপনার নাম তো ডিলিটেড আছে, এই জন্য আমরা তো ফর্ম দিতে পারছি না। রূপা পরামানিক নাম, পূর্ববর্তী বিএলও, উনি বলছেন না আমি কিছু বলতে পারছি না, যা করেছে ব্লক করেছে, কিন্তু ওনার ভাষাটা বুঝতে পারছি না। স্পষ্ট ভাষায় বলছেন, মানে ওনার প্রত্যেকটা কথা স্পষ্ট, মানে আমি সত্য মিথ্যা কি বলছে যে আমি কিছু বুঝতে পারছি না। আর চিন্তায় আছে বাড়ির, আমি যে কোনো কাজ করতে যাচ্ছি, ব্যাংক, পোস্ট অফিসের সমস্ত ইয়ার আগে দিয়েছে, যখন নিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আপলোড হচ্ছে না। যারা নির্বাচন করেছে, ভোটার লিস্ট পাবলিকেশন করেছে, তাদের শাস্তিযোগ্য এটা মানে দোষ। কেন একজন ভদ্রমহিলা টেনশনে পড়ে গেছে, আমার নামটাই নেই, আমার কি হবে, সে একটা অস্থিরতায় পড়ে গেছে, সে এমন করে হার্টফেল করতে পারে, সেরকম একটা তার মানে অবস্থা আমি গিয়েছিলাম, দেখেছি। ঠিক আছে, তার ভিডিওকে বললাম, ভিডিও সাহেব বললো ঠিক আছে, উনি পুরোনো কাগজগুলো সব জমা দিক, যাতে ওনার নির্বাচনে 12 তারিখের পর আমাদের 10 নাম দেওয়ার পর ওরা 6 নম্বর ফর্ম ফিল আপ করে ওনার নামটা উঠিয়ে দেওয়া। বর্তমানে তিনি অবশ্যই 100% ভোটার তালিকায় আবার তার নাম আসবেন, কিন্তু এই যে তাদের মধ্যে একটা চিন্তা যে আমারটা কিভাবে বাদ গেল, আমি ভোটার হতে পারবো কিনা, একটা চাপে পড়েছে ওই পরিবারটি। যদিও আমরা পরিবারের পাশে আছি এবং আগামী দিনে যাতে ওনার নাম ওঠে সেই বিষয়টা নিয়েও আমরা দেখছি। ভোটার লিস্টে নাম নেই, এনুমারেশন ফর্মই পেলেন না প্রাক্তন তৃণমূল প্রার্থী। পুরুলিয়ার মালবাজারে ব্যাপক শোরগোল। মালবাজারের ধীবর পাড়ার বাসিন্দা সুমন্ত ধীবর 2018-র পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী হন সুমন্ত। এখন এসআইআর প্রক্রিয়ায় নাম না থাকায় ঘুম উড়েছে তৃণমূল নেতার। ভোট দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি 2025 সালে আমার লিস্টে নাম নেই, নতুন বিএলও এসছে এবছর। তো ওকে বললাম, ও যে আমার কাছে ফর্ম আসেনি, আমি দিতে পারবো না। আমি কেন? বলছি না, আমার তোর নাম নেই। ওই কেন নাম নেই? বলছি তোর নাম আমি বলতে পারবো না কি হয়েছে। আমি বলি হয়তো অন্য কোথাও ট্রান্সফার হয়েছে, দেখতেও আমি চারদিকে অনেক দৌড়াদৌড়ি করলাম, কোথাও আমার নাম নেই, আমার ভোটার তালিকার নামই নেই। 2018 সালে আমি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছিলাম তৃণমূল কংগ্রেসের। তখন নির্বাচন কমিশন আমাকে কিছু দেখলো না, কাগজপত্র ঠিকঠাক করে দেখে, ভোটার কার্ড দেখে, সবকিছু দেখে আমাকে দাঁড়ানোর জন্য সব এগ্রি করে আজ আমার ভোটের নামটা কি করে চলে গেল। আমার বাবা মায়ের নাম আছে, আমার ওয়াইফের নাম আছে এসব ফর্মে, কিন্তু আমার নেই। কেন নেই? আমি এই বছরই নতুন বিএলও, এই সকল ব্যাপারে আমার অত জানিও না। ব্যাপার প্রিভিয়াস ম্যাটার আমি কোনো বলতেও পারবো না। তবে উনি যে কোনো সময় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন নাম তুলে নিতে পারেন। একটা বেঁচে থাকা ভোটারের নাম বাদ গেল কি করে, তার জবাব বিআরওকে দিতে হবে। যদি অন্য কোনো জায়গায় তার নাম তোলা হয়েছে, তাহলে তার নাম বাদ যাওয়ার কারণ বলতে হবে এবং তার নাম ভোটার লিস্টে তোলার ব্যবস্থা করতে হবে।
আর এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর আছে। বেপরোয়া তৃণমূল কর্মীর গাড়ি ঘরের মধ্যে ঢুকে পিষিয়ে দিল শিশুকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছে। সুব্রতোষ, ঠিক কি ঘটেছিল ঘটনা, কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো? দেখো, বিষয়টা হচ্ছে যে আরাপুর এলাকা, এবং সেখানে হঠাৎ করেই রাত্রেবেলা গত বুধবার দিন রাতে একটি মারুতি গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ভেতরে ঢুকে পড়ে বাড়ির মধ্যে, এবং বাড়ির মধ্যে তখন ঘুমন্ত অবস্থায় 6 বছরের শিশু এবং তার বাবা, তার মা সকলেই আহত হয়, এবং তারপরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেই 6 বছরের শিশুর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় এখনো পর্যন্ত তার মা রয়েছে, এবং তাকে ইতিমধ্যে কলকাতাতে রেফার করা হয়েছে, এবং তার বাবাও কিন্তু গুরুতর আহত। এই ঘটনা নিয়ে কিন্তু পরের দিন থেকেই উত্তাল হয়ে ওঠে আরাপুর এবং কোতোয়ালি এলাকা। রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে, রাস্তাতে টায়ার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পুলিশ এলে অভিযোগ যে পুলিশের ওপরেও পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। পুলিশ পাল্টা প্রতিরোধ করতে আরো পুলিশ বাহিনী নামে, এবং এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই অভিযোগ ওঠে যে গাড়ির চালক, তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, কারণ সে এলাকার তৃণমূল কর্মী। যেটুকু জানা যাচ্ছে, আরশাদ শেখ নামে একজন তৃণমূল কর্মী, তার গাড়ি এটি, এবং সেই তখন ড্রাইভ করছিল, তারপরেই এই ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শুধু পুলিশ নয়, জেলার নেতারাও, তৃণমূলের নেতারাও নামেন। নজর রাখো সুব্রতোষ, নজর রাখো। ধন্যবাদ। যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ গত রাত্রে এসে যেভাবে গাড়িটাকে উদ্ধার করেছে, ভোর 4:30টার সময় রাতের অন্ধকারে চোরের মতো, একজন পুলিশ অফিসারের যদি এই দায়িত্ব, এই ভূমিকা থাকে, তাহলে বুঝতে হবে যে কোথায় আমাদের পশ্চিমবাংলায় আইন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তার ক্ষতিপূরণ তো ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু আর্থিক দিক দিয়ে যদি তাকে উপকার করা যায়, এটা আমরা প্রশাসনের কাছে করজোরে আবেদন করব।